অন্ধকারে ঢাকা একটা গ্রাম, প্রাচীন এক অভিশাপ, আর দুই ভাই যাদের ভাগ্য এক বিভীষিকাময় রাতেই চিরতরে বদলে গেছে। এক শ্বাসরুদ্ধকর সত্য আর এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার জাগরণ। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি একটি ধোঁয়াশায় মোড়া সত্য, যেখানে প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই এক নতুন ভয়াল ভৌতিক কাহিনীতে। আমাদের গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব, এবং আজকের গল্পের মধ্যে থেকেও থাকছে একটি বিশেষ প্রশ্ন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখিকা অদ্রিজা ভট্টাচার্যের কলমে এক হাড় হিম করে দেওয়া গ্রাম বাংলার ভয়ের গল্প, ঝড়ের রাতের পচা পুকুর। এর আগেও লেখিকা অদ্রিজা ভট্টাচার্যের লেখা প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তাঁর লেখা ভোলা দাদুর গ্রামের কথা সিরিজটি ইতিমধ্যে লক্ষাধিক দর্শক সংখ্যা প্রাপ্ত করতে সক্ষম হয়েছে। তাই আগামীতে তাঁর লেখা আরও রোমাঞ্চকর গল্পগুলি শুনতে আমাদের 3টি চ্যানেল গপ্পঘোর, অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে ঝড়ের রাতের পচা পুকুর। আমি মৃন্ময় সেন, পেশায় একজন চিকিৎসক, বড় শহরের এক অভিজাত হাসপাতালে কর্মরত। ব্যস্ত জীবনের ঘূর্ণাবর্তে আটকে গিয়ে কখন যে নিজের শেকড়ের থেকে দূরে সরে এসেছি তা ভাবারও অবকাশ হয়নি। কিন্তু হঠাৎ একদিন বাবার অসুস্থতার খবর এলো একটা চিঠির মাধ্যমে। ধুলো মলিন কাগজের অক্ষরগুলো যেন কেঁপে কেঁপে বলছিল, ফিরে আয় বাবা, ফিরে আয়। বাবার অসুস্থতা আমায় টেনে নিয়ে এলো আমার জন্মভূমি পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রাম দেউলিতে। কাঁচা রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল সময় যেন উল্টে যাচ্ছে। আমিও ফিরে যাচ্ছি আমার ছোটবেলায়। ছোট্ট একটা মাটির বাড়ি, উঠোন জুড়ে শিউলি ফুলের গন্ধ, তালগাছের ছায়ায় বসে দাদুর গল্প শোনা, সমস্ত স্মৃতি যেন একে একে মাথার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। এই গ্রাম একসময় আমার স্বপ্নের আঁতুর ঘর ছিল, যেখানে শীতকালের কুয়াশার চাদরে মোড়া পথ, বর্ষায় কাদা প্যাচ প্যাচে মাঠ, আর গ্রীষ্মে শুকনো খরার ছবি মিশে থাকে এক মোহময় ছন্দে। সন্ধ্যায় লণ্ঠনের আলোয় বাড়ির বড়দের গল্প, পূর্ণিমার রাতে বাঁশবাগানের ফিসফাস, আম গাছের ছায়ায় পড়ার টেবিল। আমার শৈশবের প্রতিটি দিন আজও আমার হৃদয়ে খোদাই করা আছে। কিন্তু এই গ্রামের রুক্ষ বাস্তবতাও আমি জানি। এখানকার মানুষজন চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। মা বোনেরা প্রসবের সময়ও চিকিৎসককে দেখাতে পারে না। বাবা ছিলেন গ্রামের একমাত্র স্কুলের প্রধান শিক্ষক। দারিদ্র আমাদের সঙ্গী ছিল, কিন্তু শিক্ষা আর নীতিবোধের দিক থেকে বাবা ছিলেন ধ্রুবতারা। সেই বাবা নিজের শেষ সম্বল বিক্রি করে আমায় ডাক্তারি পড়িয়েছিলেন, শুধু এই আশায় যে আমি একদিন ফিরে আসব, এই গ্রামের মানুষদের সেবায় নিজেকে সমর্পণ করব। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা আমায় গ্রাস করেছিল। বড় শহরের চাকচিক্য, কাজের চাপ, ক্যারিয়ারের তাগিদ, এসবের মাঝে গ্রামে ফিরে আসার ভাবনাটা যেন কোথায় একটা মিলিয়ে গিয়েছিল। আমি প্রতিবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু সেই প্রতিশ্রুতির শেকড় কোনোদিনও বাস্তবের মাটিতে গাঁথা হয়নি। অথচ মনের এক কোণে আজও স্বপ্ন দেখি, দেউলির বুকে একটা ছোট্ট হাসপাতাল গড়ে তুলব, যেখানে দরিদ্র কৃষক, বৃদ্ধা মা, স্কুলগামী শিশুরা বিনামূল্যে চিকিৎসা পাবে। গ্রামের মানুষকে আর শহরের বড় হাসপাতালে ছুটতে হবে না, ওদের কষ্টটা আমি লাঘব করব। বাবার অসুস্থতা যেন আমায় সেই স্বপ্নের কাছেই ফিরিয়ে আনলো। আমার হাতে একটা মাত্র চামড়ার তৈরি ব্যাগ, আর মনে একটাই সংকল্প,
এবার আমি ফিরব, সত্যিই ফিরব। দেউলির পথে যখন নেমে এলাম অনুভব করলাম বাতাসে এখনো সেই শৈশবের গন্ধ মিশে আছে, কিন্তু জানতাম না আমার অপেক্ষায় আছে একটা রহস্য, এক এমন সত্য যা আমার জীবনকে চিরতরে বদলে দেবে। বাড়ির উঠোনে পা দিতেই পরিমল আমাকে দেখে ছুটে এলো। চোখে মুখে সেই কি বাঁধ ভাঙা আনন্দ, যেন কত বছর পর সে হারিয়ে যাওয়া কোনো আপনজনকে ফিরে পেয়েছে। আমাকে দেখেই পরিমলের চোখ চকচক করছে, কিন্তু তার মধ্যে যেন একটা অদ্ভুত উত্তেজনাও মিশে আছে। পরিমল বলল, আরে দাদা, এ যে সত্যি তুমি, আমি তো ভাবতেই পারছি না। পরিমল আমার হাত দুটি শক্ত করে ধরে ফেলল, যেন নিশ্চিত হতে চাইছে যে আমি স্বপ্ন নই, বাস্তব। ওর শরীরটাও বেশ চওড়া হয়েছে, মুখে একগাল দাড়ি, কিন্তু সেই চির পরিচিত হাসিটা এখনো আছে। ওর মুখে সেকেলে খুশির ছাপ, যা শহরের আলো ঝলমলে জীবনে আর দেখা যায় না। বাড়িতে এসো দাদা, এতদিন পর এলেও একদম বদলাওনি। পরিমল হাসতে হাসতে বলল। আমি চারপাশটা একবার দেখে নিলাম। সেই পুরনো উঠোন, সেই দাওয়ার পাশে রাখা শুকনো খড়ের গাদা, আম গাছের নিচে রাখা বাবার পুরনো কাঠের মোড়াটা এখনো একই রকম আছে। কাঁঠাল গাছটা বড় হয়েছে, বাগানে লাউ গাছের লতাপাতা জড়িয়ে আছে বেড়ার গায়ে। উঠোনের এক কোণে পেতলের কলসিতে রাখা জল থেকে এক চিলতে রোদের আলো ঠিকরে বেরিয়েছে। গরুর গোয়ালে খড়ের গন্ধ, রান্নাঘরের জানলা দিয়ে আসা ধোঁয়া মিশে গেছে বাতাসে। সবকিছু যেন বলে দিচ্ছে আমি আমি আবার ফিরে এসেছি আমার শিকড়ে। বাবা কোথায় পরিমল? আমার প্রশ্ন শুনে ওর মুখে এক মুহূর্তের জন্য ছায়া পড়ল। তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও মা, তুমি সিটিতে পড়োনি? বাবাকে তো আমি 6 কোষ দূরের ওই দত্তপুর গ্রামে হাকিম সাহেবের বাড়িতে রেখে এসেছি। উনি বললেন সপ্তাহখানেক বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। এখন আগে থেকে অনেকটাই ভালো আছেন বাবা, তুমি চিন্তা করো না দাদা। কথাগুলো শুনে আমার ভিতরে কেমন একটা খটকা লাগলো। পরিমল কেন যেন আমার চোখের দিকে তাকাচ্ছে না। বাবার কি হয়েছে? অবশ্য এ বিষয়ে কিছু জিজ্ঞেস করাতে ওর এড়িয়ে যাওয়ার স্বভাবটা আমার চোখে পড়ল। তবে দীর্ঘদিন পর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তাই আমিও আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। চলো, আগে হাত পা ধুয়ে নাও, তারপর খেতে বসবে। পরিমল আমার লেদারের সুটকেসটা নিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। আমি দাওয়ায় রাখা বালতির ঠান্ডা জল নিয়ে মুখে ছিটিয়ে নিলাম। জলের শীতল স্পর্শে যেন দীর্ঘ ক্লান্তি ধুয়ে গেল। উঠোনের একপাশে বসে থাকা একটা বুড়ো গরু ধীরে ধীরে ঘাস চিবোচ্ছে, আর কয়েকটা মুরগি ছুটোছুটি করছে দাওয়ার চারপাশে। পরিমল আমার দিকে তাকিয়ে হেসে বলল, দাদা তুমি বসো, আমি গরুগুলার জন্য একটা খড় নিয়ে আসি, তারপর জমিয়ে গপ্প করবো খন। আমি হাঁ করে দেখছিলাম সেই আমার চেনা পরিবেশটাকে, যেন সময়ের বুকে একটুও বদলায়নি কিছুই। রাত গাঢ় হয়েছে। গ্রামের আকাশ শহরের মতো অতটা ধোঁয়াটে নয়, নির্মল আর বিশুদ্ধ। হাজার হাজার তারার আলোয় যেন স্বচ্ছ কাঁচের মতো টলটল করছে। উঠোনে দুটো বেতের খাটিয়া পাতা, তার ওপর আমরা দুই ভাই শুয়ে আছি। মাথার ওপরে কৃষ্ণপক্ষের আকাশ, গায়ে হালকা বাতাসের পরশ, চারিদিকে আমের মুকুলের মিষ্টি গন্ধ মিশে আছে বাতাসে। তার সঙ্গে কোথাও দূরে কোনো তালগাছের পাতা একে অপরের গায়ে ঘষা খেয়ে শাঁ শাঁ শব্দ করছে। রাতের নিস্তব্ধতার মধ্যে মাঝে মাঝেই কোথাও কুঁই কুঁই করে ডাকছে পেঁচা। জোনাকির আলো জ্বলছে আর নিভছে ঝোপের ধারে। রাতের খাওয়াটা বেশ জমিয়ে হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে আলু পটলের তরকারি, শুটকি মাছ ভাজা, কলাইয়ের ডাল আর সর্ষে পোড়ানো বেগুন ভাজা, সব মিলিয়ে নিখাত বাঙালিয়ানা। খাবার পর পরিমল একটা পান চিবোতে চিবোতে গল্প জুড়ে দিয়েছে। আমি আধ শোয়া হয়ে শুয়ে আছি।
কিন্তু আমার মনটা পড়ে আছে অন্য কোথাও। বাবার কথা বারবার মাথায় আসছে। শোন পরিমল, আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কাল সকালে একবার আমাকে নিয়ে ওই হাকিমের বাড়িতে চল, বাবাকে দেখে আসি। আসলে ওনাকে এতদিন একা রেখে কিভাবে নিশ্চিন্তে থাকবো। আমি যেহেতু এসে গেছি আর চিন্তা নেই, আমি নিজেই বাবার চিকিৎসা করব। ওনাকে ওনাকে কালই নিয়ে আসি, চল। পরিমল চুপ করে গেল, আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কেমন যেন একটা অস্বস্তিকর গলায় বলল, দাদা, এখনই তো নিয়ে আসা যাবে না। ওখানে একটা বিশেষ ওষুধের কোর্স চলছে বলছিল হাকিম সাহেব। সেটা শেষ না হলে উনি একদম হাঁটতে পারবেননি। তার উপর তিনি বলেছেন এই কয়দিন ওখানে থাকলে নাকি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বাবা। আর তুমি তো জানোই এই ধরনের চিকিৎসায় সময় লাগে। আমি কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। বোঝার চেষ্টা করলাম পরিমল কি কিছু লুকোচ্ছে। কথাবার্তায় যেন কোথাও একটা অস্পষ্টতা। বাবার কি হয়েছে সে ব্যাপারেও আগে ভাগে কিছুই স্পষ্ট করে বলল না। আমার বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি ঘুরপাক খেতে লাগলো। তবে এতদিন পর ভাইয়ের সঙ্গে দেখা, সে যে আমায় এত যত্ন করছে, তাতে তার কথার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করাটাও কেমন যেন একটা অবিচারের মতো লাগলো। রাতটা বেশ আনন্দেই কেটেছিল। আমি আর পরিমল গল্প করতে করতে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। ছোটবেলার দুষ্টুমি, বাবার শাসন সবকিছু মনে পড়ে গিয়েছিল। যেন শহরের সমস্ত ব্যস্ততা ভুলে এক রাতের জন্য শৈশবে ফিরে গিয়েছিলাম আমরা। মন চাইছিল এখানেই থেকে যাই, আর শহরে ফিরতে না হয় যেন। পরদিন সকালে চোখ খুলে দেখি চারপাশে ফিকে সোনালি রোদের আলো ছড়িয়ে পড়েছে। গ্রাম বাংলার সকাল ঠিক যেমন হয়। ঘরদোরের সামনে গামছায় কাঁধে পুকুরে স্নান করতে যাওয়া মানুষজন। বাঁশবাগানের মাথা রোদ লেগে ঝলমল করছে। গাছে গাছে কিচিরমিচির পাখির ডাক। বাতাসে কাঁচা আমের গন্ধ মিশে আছে। সঙ্গে ঘরের ভেতর থেকে আসা গরম ভাত আর সর্ষে ইলিশের ঝাঁঝালো ঘ্রাণ। পরিমলটা বোধহয় সকাল সকাল রান্না সেরে কোথাও বেরিয়ে গেছে। উঠোনের পাশে খোঁড়ল থেকে বেরিয়ে এসে একটা পুঁচকে কাঠবেড়ালি লাফিয়ে লাফিয়ে আম গাছের ডালে উঠে গেল। দূরে কোথাও যেন ধানের গোলার পাশে বসে বাঁশি বাজাচ্ছে এক রাখাল। মনটা হঠাৎ করেই যেন টানল, এই গ্রামটাকে আবার একবার ঘুরে দেখি। কতদিন হয়ে গেল। অগত্যা উঠোন পেরিয়ে গ্রামের পথ বেয়ে এগিয়ে গেলাম। পুরনো পায়ে চলা পথ, দুধারে তালগাছ, সুপুরি গাছের সারি, মাঝে মাঝে খড়ের ছাউনি দেওয়া কুঁড়ে ঘর। মাটির উঠোনে বউ ঝিরা বাসন মাজছে, কিশোর ছেলেরা ধান খেতে ঘুড়ি ওড়াচ্ছে। এমন সময় হাঁটতে হাঁটতে পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কে? আরে মৃন্ময় না? ঘুরে দেখি হরি কাকু, গ্রামের একজন বয়স্ক মানুষ। আমার ছোটবেলায় যাকে সবসময় লাঠি হাতে দেখতে পেতাম, এখনও সেই লাঠিটা আছে, শুধু শরীরটা একটু কুঁজো হয়ে এসেছে। আমাকে দেখে যেন দারুণ খুশি হলেন। এই যে আমাদের ডাক্তার বাবু, এতদিন পরে এলি, বেশ করেছিস। গ্রামটাকে তো ভুলেই যাচ্ছিলি তুই। কেমন আছেন কাকু? আছে তো বাবা। তোর বাবার শরীরটা ভালো নেই শুনলাম। আরে ওই পরিমল তো ওকে রেখে এলো এক হাকিমের কাছে, তাই না? সে বলছিল খুব ভালো চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, তবে আমি কালই ওকে নিয়ে গিয়ে বাবাকে নিয়ে আসব। হরিহর কাকু মাথা চুলকে বললেন, তা যা ইচ্ছে করিস। তবে শোন, পরিমল তো মাসখানেক হলো ফিরেছে। তার আগে তো ও দেশ বিদেশের কত কোথায় কোথায় ঘুরল। শুনলাম ভারতের কত শ্মশানে মশানে ঘুরে বেরিয়েছে, যেখানে
এসব তন্ত্র মন্ত্রের সাধনা চলে। আমার মনে যেন একটা ধাক্কা লাগলো। কাকু, আপনি আপনি কি বলছেন? আরে আমি বলছি কি, গ্রামের সবাই বলা বলি করছিল যে পরিমল নাকি দিকবিদিক ঘুরেছিল। কোথায় কি করছিল কে জানে। আমি আর কিছু বললাম না। পরিমল তো কাল রাতে এ বিষয়ে কিছুই বলেনি। তাহলে ব্যাপারটা কি? হঠাৎ কেন যেন গাটা ছমছম করে উঠল। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল আমার। বাড়ির পথে হাঁটতে হাঁটতে দেখি পুকুরের ধারে বসে আছে পরিমল। ধুতি গুটিয়ে জল পর্যন্ত নামিয়েছে পা, আর জলে কি যেন খুঁজছে। আমি কাছে যেতেই মুখ তুলে তাকালো। কিরে, এখানে কি করছিস? পরিমল একটু হেসে বলল, এই পচা পুকুরে কিন্তু বড় বড় কাতলা মাছ আছে। ভাবলাম আজ একটা ধরে তোকে খাওয়াবো। তুই যা, আমি একটু পরে আসছি। তোরে আজ দারুণ কাতলা মাছের ঝোল রান্না করে খাওয়াবো। আমি একটু ইতস্তত করলাম, তারপর বাড়ির দিকে হাঁটা দিলাম। কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা যেন ঠিকঠাক লাগছিল না। কিছুক্ষণ পরেই পরিমল ফিরল। হাতে বেশ বড় সড়ো একটা কাতলা মাছ, মুখ ভর্তি বিজয়ের হাসি। দেখলি, বলছিলাম না ওই পচা পুকুরে বড় মাছ আছে। আমি মৃদু হেসে মাথা নাড়লাম। কিন্তু আমার মন পড়ে আছে অন্য কোথাও। যতবার বাবার কথা মনে পড়ছে ততবারই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। আমি যে শুধু এই গ্রাম দেখতে আসিনি, আমি বাবাকে দেখতে এসেছি। অথচ এতক্ষণ পরেও বাবার দেখা পেলাম না। তার থেকেও আশ্চর্যের বিষয়, পরিমল বারবার বাবার প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছে। সকালে বলেছিল এখনই নিয়ে আসা যাবে না। দুপুরে বললাম, তখনও গড়িমসি করল। আমার সন্দেহটা যেন আরো গভীর হতে লাগল। দুপুরে খাওয়া দাওয়া হলো। কাতলা মাছের ঝোল মন্দ হয়নি, তবে আমার খেতে একটুও ভালো লাগছিল না। মনটা কেমন ভারী লাগছিল। বাবার অবস্থাটা কেমন? হাকিমের বাড়িতে ঠিকঠাক আছে তো? সন্ধে নামতে নামতে উঠোনে এক চিলতে চাঁদের আলো পড়ল। মাটির দেয়ালে ঝুলে থাকা কুপিবাতির সোনালি আলোয় ছায়াগুলো লম্বা হয়ে এঁকে বেঁকে পড়ছিল। গ্রামের রাত এমনই হয়। সারা দিনমানের কোলাহল শেষে একটা নিস্তব্ধতা নেমে আসে, যেন ধানের ক্ষেত থেকে, মাটির রাস্তা থেকে, বাঁশবাগান থেকে একটা শীতল বাতাসের ফিসফিসানির মতো এক অদৃশ্য সুর বাজতে থাকে। আমি খাটিয়ায় শুয়ে থাকলেও ঘুম আসছিল না। পরিমল পাশেই ছিল, কিন্তু তার নিঃশ্বাসের ছন্দে একটা কেমন যেন অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম। রাতের প্রহর গভীর হতে লাগল। কুকুরের ডাকে নিস্তব্ধতা মাঝে মাঝে ছিন্ন হচ্ছিল। হঠাৎ করেই আমি টের পেলাম পরিমল গুটি গুটি পায়ে খাটিয়া থেকে নেমে কোথায় যেন যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কলঘরে যাবে, কিন্তু ওর পায়ের শব্দ উঠোন পেরিয়ে দূরে সরে যেতে লাগলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু সে আর ফিরল না। আমার ভেতরে কেমন একটা অস্বস্তি দানা বাঁধছিল। উঠে দাঁড়িয়ে বাইরে উঁকি দিলাম। লতা গুল্মে ঢাকা মাটির গেটটার পাশে চাঁদের ক্ষীণ আলোয় এক টানা পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে আছে পরিমল। কুপি বাতির ম্লান আলোয় তার মুখটা যেন অন্যরকম লাগছিল, অচেনা আর অপরিচিত, একরকম ভয়ঙ্কর। মনে হলো ও যেন এই পরিমল নয়, অন্য কেউ। আমার বুকের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল।
মুহূর্তের জন্য মনে হলো দৌড়ে ঘরে ফিরে যায়, কিন্তু তখনই পরিমল ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো, মুখে সেই চিরচেনা হাসি। কিরে, ঘুমাসনি? গলার স্বরটা একেবারে স্বাভাবিক, কিন্তু আমি যেন সন্দেহ মুক্ত হতে পারছিলাম না। তুই কোথায় গিয়েছিলি? মুরগির খোয়ারের দিকে একটা শব্দ শুনলাম, মনে হলো শেয়াল ঢুকেছে, তাই দেখতে গিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। সন্দেহ করার কোনো কারণ নেই, অথচ মনটা বলছিল কিছু একটা ঠিক নেই। গভীর রাতের শূন্য উঠোনে বাতাস থমকে ছিল, যেন এই রাতের বুকে কিছু একটা অপেক্ষায় জমে আছে। আমি আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলাম ঠিকই, কিন্তু ঘুম আসছিল না। অজানা কোনো অস্থিরতা বুকের মধ্যে ধীরে ধীরে বাড়তে লাগলো। পরিমলের ব্যবহারে একটা অস্বাভাবিক পরিবর্তন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। তার স্বাভাবিক হাসি, সহজ সরল কথাবার্তার আড়ালে যেন অন্য কেউ লুকিয়ে আছে। সে যখন তখন পুকুরে যাচ্ছে, গভীর রাতে উঠোন পেরিয়ে কোথাও যেন চলে যাচ্ছে, অথচ প্রতিবারই ফিরে এসে একটা অজুহাত সাজিয়ে দিচ্ছে। প্রথম প্রথম ব্যাপারটায় ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সন্দেহটা দিন দিন দানা বাঁধছে, আর বড়সড় একটা কদর্য রূপ নিচ্ছে। তারপরেও আমি নিজেকে বোঝাই, হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু কি করে বোঝাই যখন মন বলছে কিছু একটা ঠিক হচ্ছে না। আমি দেখছি, কিন্তু বুঝতে পারছি না। আঁধারের মধ্যেই যেন আরো গাঢ় অন্ধকার লুকিয়ে আছে, যার গভীরতা আমার জানা নেই। হয়তো হয়তো কিছু একটা অপেক্ষা করছে আমার জন্য, এমন কিছু যা আমার সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাকেও হার মানাবে। 4 দিন হয়ে গেল এই গ্রামে আসার পর। এখানে তো কিছুরই অভাব নেই, খাওয়া দাওয়া প্রচুর। খোয়ারে মুরগির মাংস, পুকুরের টাটকা মাছ, জমির ধান থেকে তৈরি চালের গরম গরম ভাত, ক্ষেতের সতেজ সবজি। শরীরে বল ফিরে আসার কথা, শক্তি বাড়ার কথা, অথচ হচ্ছে ঠিক তার উল্টো। আমার শরীরটা দিন দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। হাঁটতে গেলেই মনে হয় পা ভারী হয়ে গেছে, হাত তুলতে গেলেই মনে হয় আমার হাতে যেন অসাড়তা নেমে এসেছে। আমার রক্তে প্রাণ নেই, বুকের ভেতরটা মাঝে মাঝেই কেমন শূন্য লাগছে। আয়নায় নিজের চেহারা দেখে আমি নিজেই আঁতকে উঠলাম। আমার চোখের নিচে গভীর কালচে গর্ত পড়ে গেছে, গালের চামড়া যেন কেমন কেমন ঢুকে গেছে ভেতরে। মাথার চুলের গোড়ায় কোথা থেকে যেন ধূসরতা উঁকি দিচ্ছে। এ তো স্বাভাবিক নয়, এই কেমন দুর্বলতা। এই গ্রামের নির্মল বাতাস, সতেজ খাবার সবকিছু থাকার পরেও এমন শরীরটা নিস্তেজ লাগছে কেন? যেন যেন ধীরে ধীরে কিছু একটা আমাকে শুষে নিচ্ছে, যেন আমার সমস্ত শক্তি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আমি কি আমি কি আমি কি সত্যি সুস্থ আছি? পঞ্চম দিনের সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। রাতের আঁধার ক্রমশ গাঢ় হচ্ছে, চারপাশ নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তালগাছের মাথায় বসে এক পায়ে দাঁড়িয়ে ডাকছে এক টানা পেঁচা। গ্রামের এই নিঝুম পরিবেশে রাত 9টা মানেই যেন মধ্য রাতের মতো স্তব্ধতা। বাড়ির উঠোনের ধারে রাখা মাটির হাঁড়িতে সারা দিনের গরমে জমে ওঠা ভাতের টক গন্ধ ভেসে আসছে। বাতাসের সাথে মিশে যাচ্ছে দূরের শিউলি ফুলের মিষ্টি গন্ধ। আমি তখন ঘরের ভেতরে একা,
পরিমল আজ সারাদিন কোথায় যেন গিয়েছিল, এখনো ফেরেনি। হঠাৎই আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কিছুটা দূরে তালগাছের পাশে একটি অবয়ব। প্রথমে মনে হলো অন্ধকারে চোখের ভুল, কিন্তু কিন্তু কিছু একটা ঠিক নেই। সেই অবয়ব মানুষের মতো, অথচ স্বাভাবিক নয়। চাঁদের আবছা আলোয় দেখা গেল মাথাহীন একটা দেহ দাঁড়িয়ে আছে সামান্য সামনে ঝুঁকে, যেন কিছু বলতে চাইছে, কিছু একটা বোঝাতে চাইছে, অথচ তার মুখ নেই, চোখ নেই। আমি অনুভব করলাম আমার দিকেই যেন শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল মুহূর্তে। এ কি আমার মনের ভুল, নাকি আমি শারীরিক দুর্বলতার কারণে এমন বিভ্রম দেখছি? দ্রুত ঘরের এক কোণে রাখা কেরোসিনের বাতিটা হাতে তুলে নিলাম। কাঁপা হাতে সলতে জ্বালিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে চেয়ে দেখলাম কোথাও কিছু নেই। তালগাছ, বাঁশঝাড়, আম গাছের নিচের ছায়াগুলি যেন আরো ঘন হয়ে উঠেছে। বাতাসে কোথা থেকে যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে, শ্যাওলা পড়া জলের পচা গন্ধ, সঙ্গে ধূপের ধোঁয়া মিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। আমি ধীরে ধীরে ঘরের ভেতর ফিরে এলাম। দরজা বন্ধ করেই আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। আমার মাথার চুল, কালো চুলের মাঝে কয়েকটি সাদা রেশ আগেই ধরা পড়েছিল, কিন্তু এখন পুরো মাথার বেশিরভাগ চুল সাদা হয়ে গেছে। যেন এক রাতের মধ্যেই বার্ধক্য এসে গেছে আমার শরীরে। চোখের নিচে কালো গর্তের মতো দাগ, গালের হাড় উঁচু হয়ে গেছে, শরীর যেন আরো কৃশকায়, আরো শুষ্ক। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কি হচ্ছে? ঠিক তখনই ঘরের কোণের অন্ধকার থেকে যেন কিছু একটা নড়ল। মনে হলো সে একা নয়। আমি চোখ বড় বড় করে তাকালাম। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই মাথাহীন দেহটি। এবার আর জানালার বাইরে নয়, একেবারে ঘরের ভেতরে। আমার এক হাত দূরে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হলো না আমার। আতঙ্কে দৌড়ে পিছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়াঘাতের শব্দ হলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে? আমি পরিমল। আমি দরজা খুলে দিতেই দেখলাম পরিমল দাঁড়িয়ে হাসছে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। মাঝরাতে ঘুমটা আচমকাই ভেঙে গেল আমার। তবে প্রথমে বুঝতে পারলাম না কেন আমার শরীরের সমস্ত রোমকূপ খাড়া হয়ে গেছে। ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ভাসছে, যেন পচা আষ্টে মাছের দুর্গন্ধ। সঙ্গে কোথাও যেন ধূপের সুগন্ধ মিশে আছে। এমন গন্ধ এর আগে আমার নাসারন্ধ্রে কখনো অনুভূত হয়নি। পচন আর পবিত্রতার এক অদ্ভুত সংমিশ্রণ। মনে হলো গন্ধটা ঘরের মধ্যে নয়, যেন বাইরে থেকে আসছে, যেন ধীরে ধীরে আমার ঘরটাকে গ্রাস করছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মাথাটা একটু ঝিমঝিম করছে, শরীরে এক অস্বস্তিকর অনুভূতি। তবু অজানা এক টানে আমি এগিয়ে গেলাম ঘরের দরজার দিকে।
তারপর দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে গভীর রাতের নিস্তব্ধতা। শুধু তালগাছের শুকনো পাতায় হাওয়ার মৃদু শোঁ শোঁ শব্দ। রাতের কালো আকাশের নিচে চারপাশের ছায়াগুলো আরো রহস্যময়, আরো ঘন হয়ে উঠেছে। কোথা থেকে যেন গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। আমি নাক চাপা দিলাম, কিন্তু লাভ হলো না। সেই গন্ধের উৎসের সন্ধানে আমি বাড়ির পেছন দিকে এগিয়ে গেলাম। বাড়ির এক কোণে একটা পুরনো শিমুল গাছের নিচে এসে দাঁড়ালাম আমি। ভয়ে আর আতঙ্কে আমার চোখ বড় বড় হয়ে গেছে। সেখানে একটি যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে। কমলা লাল শিখা ধুঁকছে। কালো ধোঁয়া সর্পিল আকারে আকাশে উঠে মিলিয়ে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত সব জিনিস। পুঁতির মালা, কয়েকটা কালো পোড়া হাঁড়ি, শালিক পাখির ছেঁড়া পালক, আর মাটির ওপর লাল সিঁদুরের ছোপ। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে কেউ ছিল, যেন তন্ত্র সাধনার কোনো অদ্ভুত আয়োজন চলছিল। কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। আমি আরেকটু এগিয়ে গেলাম। কৌতূহল যেন আমার শিরায় শিরায়, আমার ধমনীতে ছুটে বেড়াচ্ছে। আর ঠিক তখনই একটু দূরেই সেই পচা পুকুরের দিকে চোখ পড়ল আমার। যেটা দেখলাম সেটা কল্পনার অতীত। পুকুরের কালো জলে বসে আছে পরিমল। জলের মধ্যে পা ডুবিয়ে গভীর মনোযোগে কিছু একটা করছে সে। প্রথমটায় মনে হলো হয়তো মাছ ধরছে, কিন্তু এত রাতে কেন, কাদের জন্য? আমার ভেতরটা ধক করে উঠল সন্দেহে। আরেকটু এগিয়ে গেলাম। দেখতে পেলাম পরিমল সত্যি বড়শি দিয়ে কিছু একটা টেনে তুলছে জলের নিচ থেকে। কিন্তু পর মুহূর্তে যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। বড়শির কাঁটার মাথায় আটকে আছে একটা মানুষের মাথা। জলে ভেসে থাকা, পচে গলে যাওয়া একটা বিভৎস মুখ। চামড়া জলে ফোলা ফোলা, ফ্যাকাশে ধূসর বর্ণ ধারণ করেছে। চোখ দুটো যেন কুটুরের ভেতরে গলে গিয়ে গভীর ফাঁকা গর্তে পরিণত হয়েছে। ঠোঁটের মাংস উঠে গেছে, দাঁতগুলো বেরিয়ে রয়েছে বিকৃতভাবে। মাথার চুল জট পাকিয়ে জল মেখে আটকে আছে বড়শির ডগায়। পরিমলের মুখে একটা অদ্ভুত হাসি। সেই হাসি নিয়েই সে মাথাটা টেনে তুলছে। এই মুহূর্তে আমার গলা থেকে একটিও শব্দ বের হবে না। কেবলই মনে হচ্ছে এই রাত, এই গ্রাম, এই বাড়ি সবকিছু যেন ধীরে ধীরে আমার চারপাশে একটা অভিশপ্ত আবরণ সৃষ্টি করছে। আর তার মাঝে আমি আটকা পড়ে গেছি। একটা ভয়াল পরিণতির অপেক্ষায় আমি প্রহর গুনছি। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতর ধুকপুকানি ক্রমশই বেড়ে চলেছে। আমি সামনে যা দেখছি তার স্বাভাবিক কোনো ব্যাখ্যা নেই। পরিমল সেই পচা পুকুরের জলে হাত ডুবিয়ে এবার মৃতদেহটির অবশিষ্টাংশ বের করে আনছে। কালচে সবুজ জল টলমল করে উঠছে। মাংস পচে গলে গিয়ে হাড় বেরিয়ে পড়েছে। শরীরের কোনো অংশ ছিন্ন ভিন্ন। কোথাও মাংস নেই তো কোথাও শুধু কঙ্কালের মতো বেরিয়ে থাকা হাত পা। পরিমল নিঃশব্দে সেই বিকৃত মৃতদেহটি টেনে এনে ওই শিমুল গাছের তলায় রাখা যজ্ঞকুণ্ডের সামনে বসল। কুণ্ডের শিখাগুলো দপ দপ করে জ্বলছে, কখনো লালচে, কখনো নীলাভ হয়ে উঠছে। আর আশেপাশের ছায়াগুলো যেন সেই আগুনের তীব্রতায় অদ্ভুতভাবে নড়ছে চড়ছে। আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এবার দেখলাম পরিমল মৃতদেহের ওপর উবু হয়ে বসেছে।
তার ঠোঁট নড়ছে, এক অজানা ভাষায় এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ করছে সে। মন্ত্রের শব্দগুলো যেন বাতাসের সঙ্গে মিশে এক অশরীরী কম্পন তৈরি করেছে। এই শব্দের অর্থ আমার জানা নেই, কিন্তু এর মধ্যে একটা ভয়ানক আকর্ষণ আছে, একটা প্রবল নিষ্ঠুরতা মিশে আছে। এতদিন এই বাড়ির পেছনের অংশে যাওয়া নিষিদ্ধ ছিল শুনেছিলাম। কেন পাটকাঠির উঁচু বেড়া দিয়ে পুরো জায়গাটাকে আড়াল করা হয়েছিল, আজ এখন যেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্রামের লোকের অগোচরে এখানে একটা ভয়াবহ কিছু ঘটে চলেছে। আমার শরীরটা শিউরে উঠছে বারবার, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরে জমে থাকা উত্তেজনা বিস্ফোরিত হলো। আমি ছুটে গেলাম যজ্ঞকুণ্ডের সামনে। পরিমল! পরিমল চমকে উঠল, যেন ঝড়ের বেগে ছুটে আসা আমাকে দেখে তার সমস্ত দেহ শীতল হয়ে গেছে। সে তীব্রভাবে চাইল কিছু একটা বলতে, কিন্তু শব্দ যেন তার কণ্ঠেই আটকে গেছে। এসব এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আমার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তাতে ভয় নেই, বরং তীব্র রাগ ফুটে উঠেছে। পরিমল নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে, তার চোখে ভয় আর বিভ্রান্তির মিশ্রণ, যেন ধরা পড়ে যাওয়ার ভয়, যেন এতদিনের লুকোনো গোপন অভিশাপ আজ প্রকাশ্যে এসে গেছে। কিন্তু পরিমল কিচ্ছু বলছে না, তার ঠোঁট কাঁপছে, এক অদ্ভুত ভয়াল ছায়া তার মুখে ফুটে উঠেছে। তারপর কয়েক মুহূর্তের স্তব্ধতা ভেঙে পরিমল ফিসফিস করে একটা উত্তর দিল, যেই উত্তর আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মৃন্ময়, তুই জানিস না কিসের ভিতর দিয়ে আমি বড় হয়েছি? পরিমলের গলায় একটা অস্বাভাবিক নরম স্বর, কিন্তু তার নিচে লুকিয়ে থাকা বিষ আগুনের মতোই দহনকারী। আমি কিছু বলতে যাব, কিন্তু পরিমল হাত তুলে থামিয়ে দেয় আমায়। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি খেলা করছে, একটা বিকৃত তৃপ্তির হাসি। তোকে এখানে ডাকার চিঠি আমি পাঠিয়েছিলাম, শোন তাহলে তোরে বলেই দি। যেদিন আমি জন্মালাম আমাদের মা মারা গেলেন, মনে আছে? বাবা সব সময় কি বলতো? সে বলতো আমি অপয়া, একটা অভিশাপ। আমি এই সংসারে এসেই সর্বনাশ ডেকে এনেছি। তুই জানিস সেদিন থেকেই আমার কপালে কি জুটেছিল? তার গলায় যেন একটা ঝাঁঝালো হাহাকার ফুটে উঠল। পরিমল এক পা এগিয়ে এলো। কুণ্ডের আগুনের শিখা তার মুখটাকে আধো আলো আর আধো অন্ধকারে আরো বিভৎস করে তুলেছে। সেই ছোট্ট বয়স থেকে শুধু আমি দোষী। আমার কোনো অধিকার ছিল না ভালো কিছু পাওয়ার। যা কিছু পবিত্র ছিল সব তোর জন্য বরাদ্দ। তুই ছিলি বাবার চোখের তারা, আর আমি ছিলাম একটা পাপের চিহ্ন, একটা অভিশপ্ত নাম। আমি নির্বাক। পরিমলের প্রতিটা শব্দ যেন ছুরির ফালার মতো গেঁথে যাচ্ছে আমার মনে। পরিমল ফিসফিস করে হাসল। তুই মনে করতে পারবি না, কিন্তু আমি মনে রাখছি। সেই এক সন্ধ্যা, আমার তখন 8 কি 9 বছরের বয়স। উঠানের কোণে বসে খেলা করতেছিলাম। হঠাৎ বাবার কণ্ঠস্বর শুনতে পাইলাম, কঠিন আর কর্কশ। ওকে বেশি কাছে যেতে দিও না মৃন্ময়। পরিমল একটা শয়তানের বাচ্চা, ওকে দূরে রাখাই ভালো। একটু দুষ্টুমি করেছিলাম বেশি সেই দিন, একটু দুষ্টুমি করেছিলাম, কিন্তু পরিমলের মুখ বিকৃত হয়ে উঠল। তার চোখের তারা যেন পুড়ে যাওয়া কয়লার মতো জ্বলছে। সেই দিনই আমি ঠিক করেছিলাম, একদিন আমি এই সংসারে সত্যিকারের শয়তান হব। যে শয়তান প্রতিশোধ ছাড়া কিছু চেনে না। তার স্বর এক লহমায় বদলে গেল, নিচু, গম্ভীর এবং ভয়াল। তোর বাবা
তরে আমি ঠিক করেছি চিরতরে বন্দি করব, আর তরে আমি ছিন্ন ভিন্ন করে দেব। শুধু মরতে দেব না, শুধু মরতে দেব না মৃন্ময়, তরে আমি এমন এক মৃত্যু দেব যেখান থেকে রেহাই নেই। তরে আমি এক এমন যন্ত্রণায় ফেলব যে যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, কুণ্ডের আগুনের শিখাগুলো দুলে উঠল। পরিমলের ছায়া লম্বা হয়ে মাটিতে আঁকা একটা দৈত্যের মতো কাঁপতে লাগল। আমি হতভম্ব, স্তব্ধ। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই পরিমল যে কোনোদিনই স্বাভাবিক ছিল না। আজ সে সত্যিকারের দানবে পরিণত হয়েছে। এখন কি হবে? আমি বিশ্বাস করতে পারছি না পরিমল আমার ছোট ভাই, যে একসময় আমার ছায়া সঙ্গী ছিল, যে আমার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, আজ তার ঠোঁটের কোণে ওই বিকৃত হাসিটা, কুণ্ডের আগুনের শিখাগুলোতে তার ছায়া কেমন অস্বাভাবিক লম্বা হয়ে উঠেছে, ঠিক যেন কোনো অপদেবতার প্রতিচ্ছবি। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিমল ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, ঠান্ডা অথচ ভয়ানক গলায় বলল, ওটা ওটা দেখ মৃন্ময়, ওটা কেবল একটা মৃতদেহ নয়, ওটা আমাদের বাবার দেহ। আমি 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 নিজের হাতে ওর গলা কেটেছি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন শিরদাঁড়া বরফ হয়ে গেল মুহূর্তের মধ্যে। পরিমলের মুখে এখনো সেই নিষ্ঠুর হাসিটা। সে বলে চলল, এই যজ্ঞের জন্য একটা মৃতদেহের প্রয়োজন ছিল। ওর হাড়ের গুঁড়ো থেকে তৈরি হয়েছে তান্ত্রিক বালি, আর রক্ত ব্যবহার করব বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করব। তারপর এই শ্বেত কপাল যজ্ঞের পরিণতি জানিস কি? আমি এই শ্বেত কপাল যজ্ঞ করেছি তোর নামে দাদা। নিজের বাবারে হত্যা করে তোর মৃত্যুর ঘোষণা করেছি আমি। আমি কিছু বলতে পারছি না, আমার ঠোঁট কাঁপছে। এ আমি কি শুনছি? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এখন থেকে প্রতিদিন তোর শরীরের বার্ধক্য 1 দশক এগিয়ে যাবে, মাথার চুল সাদা হয়ে যাবে পুরোপুরি, আর 1 সপ্তাহের মধ্যে তুই পচে গলে মরবি। এক ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোর, ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু। আমি অসাড় হয়ে গেলাম। আমার নিজের ভাই, আমার রক্তের সম্পর্ক, সে কিভাবে এতটা নৃশংস হতে পারে? আমি বললাম, তুই 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 একটা রাক্ষস, তুই একটা রাক্ষস। আমার গলা বুঝে এলো। ঠিক তখনই একটা উষ্ণতা অনুভব করলাম। আমার নাক দিয়ে গড়িয়ে নামলো টাটকা লালচে গরম রক্ত। আমার বুকটা ধক করে উঠল, নিঃশ্বাস আটকে যাচ্ছে, মাথাটা যেন ঝিমঝিম করছে। আমি হাঁপাতে হাঁপাতে উবু হয়ে বসে পড়লাম মাটিতে। পরিমল এবার মন্ত্রোচ্চারণ শুরু করলো। হং নমঃ শ্বেত কপালায়। ওর কণ্ঠস্বর গম্ভীর, প্রতিটি শব্দ যেন আমার চারপাশে বাতাসে ঢেউ তুলছে। মুহূর্তের মধ্যে কুণ্ডের আগুন প্রবল ভাবে জ্বলে উঠল। ধোঁয়ার কুণ্ডলী বাতাসে পাক খেতে লাগলো। সেই ধোঁয়ার সাথে মিশে গেল একটা অদ্ভুত গন্ধ, পচা মাংসের, পোড়া হাড়ের, আর কিছুর যা বলে বোঝানো সম্ভব নয়। হঠাৎই আমার বুকের মধ্যে একটা ধাক্কা মতো অনুভব করলাম। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম আমার বাবার মুণ্ডহীন মৃতদেহটা, যেটা এতক্ষণ নিথর হয়ে পড়েছিল, সেটি এক ঝটকায় কেঁপে উঠল। আমার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। মাংসপেশিগুলো দপদপ করছে, চামড়ার নিচে কেমন যেন একটা নড়াচড়া, একটা অনিয়ন্ত্রিত জীবন্ত স্পন্দন।
আমাকে আর পরিমলকে অবাক করে দিয়ে সেই মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল। আমার রক্ত হিম হয়ে গেছে। সে উঠে দাঁড়াচ্ছে। তার শরীর থেকে কালচে তরল গড়িয়ে পড়ছে। পচা চামড়ার নিচে কি যেন একটা নড়ছে। তার গলা নেই, তবুও সে নড়ছে, হাঁটছে, আমার 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 দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে গেছে। আমি কিছু করতে পারছি না। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। আগুনের শিখাগুলো নাচছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে সমস্ত কিছু। আমার কানের কাছে একটা বিকট গর্জন শুনতে পেলাম, যেন হাজারটা কণ্ঠস্বর আমাকে অভিশাপ দিচ্ছে। আমার আমার শরীর ঠান্ডা হয়ে আসছে। আমি কি এখানেই শেষ হয়ে যাব? এখানেই শেষ হয়ে যাব আমি? আমার 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 নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার শরীর কাঁপছে। আমার হাত পা অবশ হয়ে পড়েছে। আমি নড়তে পারছি না। অথচ সামনে যা ঘটছে তা দেখার জন্য আমার চোখ একবারের জন্য বন্ধ হচ্ছে না। আমাদের বাবার মুন্ডহীন মৃতদেহটা, সেটি আর নিথর নয়। সেটি এখন একটা দানবের মতন একটা বিকৃত শক্তির আধার। তার পচা মাংসের ফাঁক দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে, অথচ সে অবিরাম এগিয়ে আসছে আমার দিকেই। আমি শেষবারের মতো হাঁপিয়ে উঠে চোখ বন্ধ করলাম। এভাবেই তবে আমাকে শেষ হতে হবে। কিন্তু তখনই বাতাস হঠাৎ বদলে গেল। মুহূর্তের মধ্যে চারপাশে প্রবল ঝড় উঠল। যজ্ঞকুণ্ডের আগুন ধপ ধপ করে দপদপ করতে লাগলো। আর সেই আগুনের লেলিহান শিখার মাঝে হঠাৎ একটা মুন্ডু ভেসে উঠল। হ্যাঁ, একটা কাটা মাথা। শূন্যে ভেসে থাকা সেই মাথাটা বিকৃত, পচা গলা, চামড়া ছড়িয়ে আছে। আর সেই চোখের কোটর দুটো যেন গভীর খাদ। সেই শূন্য দগদগে চোখ দুটি আমাদের দিকে তাকিয়ে আছে। আর ভেতর থেকে যেন কালো আগুনের ফুলকি বেরিয়ে আসছে। আর সেই মাথাটি হঠাৎ করেই কথা বলতে শুরু করলো। ভুল হয়েছে, এই যজ্ঞে একটা মারাত্মক ভুল হয়েছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। পরিমল গলা কাঁপিয়ে বলল। তার চোখের মনি আতঙ্কে ছোট হয়ে এসেছে। আমার শির দ্বারা বরফ হয়ে গেল। পরিমলের মুখও শুকিয়ে গেছে। ও এক পা করে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু শূন্যে ভেসে থাকা সেই মুন্ডুটি এবার ধীরে ধীরে পরিমলের দিকে ঘুরে গেল। তুই ভুল করেছিস পরিমল। এই যজ্ঞের নিয়ম জানিস না। সাধকের রক্তের ছিটে ফোঁটা যদি মাটিতে পড়ে, তাহলে যজ্ঞের সমস্ত শক্তি ফিরে যাবে উৎসের কাছে। তুই তো নিজেরই মৃত্যু ডেকে এনেছিস। পরিমল দিশেহারা হয়ে গেল। সে দেখতে পেল পুকুর থেকে মৃতদেহটা তুলে আনার সময় একটা শুকনো গাছের ডালে খোঁচা লেগে তার পায়ের বেশ কিছুটা অংশ কেটে গেছে, এবং সেখান থেকে তখনও তাজা টাটকা রক্ত ঝরে পড়ছে। আর সেই রক্ত পড়েছে যজ্ঞকুণ্ডের পাশের মাটিতে। ব্যাপারটা দেখে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। না না, এটা সম্ভব নয়। আমি সব নিয়ম মেনে। কিন্তু ওর কথাটা শেষ হওয়ার আগে আমাদের বাবার দেহটা আচমকা দানবের মতো গর্জন করে উঠল। সেই গর্জন একসঙ্গে হাজারটা পিশাচের হাহাকার, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো অভিশপ্ত আত্মার আর্তনাদ। আমি অসহায়ভাবে দেখলাম ওই ভয়ঙ্কর বিকৃত মুন্ডহীন দেহটা এবার পরিমলের দিকে ঘুরে গেল। তার বিকৃত হাত দুটো প্রসারিত করলো, আর মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল পরিমলের ওপর। পরিমল চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার বৃথা। দেহটা পরিমলের গলা চেপে ধরল, এক ধাক্কায় ওকে মাটিতে ফেলে দিল। পরিমল মরিয়া হয়ে ছটফট করছে, কিন্তু সেই হাতের মারণ শক্তির সামনে ও যেন একটা ক্ষুদ্র পোকা মাত্র।
আমি শুধু শুনতে পাচ্ছি মাংস ছিঁড়ে যাওয়ার বিকট শব্দ, আর সঙ্গে পরিমলের বমি গেলার মতো আর্তনাদ, আর সেই শূন্যে ভেসে থাকা মাথাটির বিকট হাসি। রক্ত ছিটকে পড়ছে চারিদিকে, অগ্নিশিখায় ছায়াগুলো আরো লম্বা হয়ে উঠেছে। তারপর পরিমলের নিথর দেহটা ধপ করে পড়ে গেল যজ্ঞকুণ্ডের পাশে, আর সব শান্ত। আমি নিঃশব্দে তাকিয়ে আছি। আমার শরীরে আর কোনো অনুভূতি নেই। পরিমল মৃত। আমার ছোট ভাই, যে আমার বিরুদ্ধে অভিশপ্ত যজ্ঞ করেছিল, সেই আজ সেই যজ্ঞের শিকার হল। কুণ্ডের আগুন ধীরে ধীরে নিভে আসছে। বাতাসে এখনো পোড়া মাংসের গন্ধ ভাসছে। ম্লান আলোয় ঢেকে থাকা গ্রামের আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটছে। অথচ আমার কাছে এখন আর রাত দিনের মধ্যে পার্থক্য নেই। চোখের সামনে পড়ে থাকা পরিমলের নিথর দেহের দিকে তাকিয়ে আমি অনুভব করলাম এক গভীর শূন্যতা। আমার হৃদয়ের কোথাও কি কোনো ক্রোধ আছে, প্রতিশোধের আনন্দ আছে? না, কিছুই নেই। কেবল এক অদ্ভুত শীতল শূন্যতা, যেন আমার বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। আমার ভাই, আমার রক্তের সম্পর্কের ভাই, যে একদিন আমার হাত ধরে হেঁটেছিল, আমার সঙ্গেই বড় হয়েছিল, সেই পরিমল আজ এই ধুলো মাখা মাটির সঙ্গে একাকার হয়ে পড়ে আছে। কপালটা থেঁতলে গেছে, হাত দুটো বাঁকা হয়ে গেছে, মুখটা বিকৃত। কিন্তু সেই চোখে এখনো বিস্ময়ের ছায়া, যেন শেষ মুহূর্তেও বিশ্বাস করতে পারেনি এই পরিণতি তার জন্য অপেক্ষা করছিল। পরিমল, তুই কি জানিস তুই ভুল করেছিলি? তুই কি জানিস আমাদের বাবা তোকে কখনো ঘৃণা করেনি? তুই কি জানিস তুই শুধু নিজের মন গড়া কল্পনার ফাঁদে পড়ে গিয়েছিলি? না, এই প্রশ্নগুলোর উত্তর আর কখনোই জানা হবে না। আর এই জন্মে আমি তোর কাছে এই কথাগুলো বলতে পারলাম না। আমি তাকালাম যজ্ঞকুণ্ডের দিকটায়। আগুনটা নিভে এসেছে। মাটির ওপর ছাইয়ের স্তূপ পড়ে আছে। পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমাদের বাবার মৃতদেহ পড়ে আছে এক পাশে, সেই বিকৃত অচেনা রূপ নিয়ে। বাবা কি আমাদের ক্ষমা করেছেন, না তিনিও অভিশপ্ত হয়ে গেলেন এই রক্তাক্ত যজ্ঞের শিকার হয়ে? আমি জানি না। গ্রামের লোকজন হয়তো খুব শিগগিরই এখানে চলে আসবে। তারা দেখবে দুটি মৃতদেহ এক নৃশংস হত্যার শিকার হয়েছে। গুজব ছড়িয়ে পড়বে। কেউ বলবে ওরা পিশাচের শিকার হয়েছে, কেউ বলবে অভিশাপ লেগেছিল, কিন্তু কেউই জানবে না সত্যিটা। তৎকালীন ব্রিটিশ সরকার হয়তো তদন্ত করবে। একদল পুলিশ আসবে, গ্রামবাসীদের জেরা করবে তারা। কিন্তু এই রহস্যের সমাধান হবে না কখনো, কারণ কিছু ঘটনা যুক্তির সীমানার বাইরেও ঘটে। কিছু সত্য এতটাই ভয়াবহ যে তা প্রকাশ্যে আনাই অসম্ভব। আমি জানি এই গ্রাম আমাকে ধরে রাখবে না। এই মাটি, এই বাতাস, এই গাছপালা, এই কুঁড়ে ঘরগুলো সবকিছুই এখন আমার কাছে এক অভিশপ্ত অতীতের অংশ। এখানে থাকার মানে প্রতিনিয়ত সেই রাতের বিভীষিকা মনে করা, প্রতিনিয়ত এই শূন্যতাকে বহন করা। না, আমি আর এই গ্রামে থাকবো না। আমি ধীর পায়ে হাঁটা শুরু করলাম। পেছনে পড়ে রইল আমার শৈশব।
আমার ভাইয়ের রক্তমাখা শরীর, আমার বাবার বিকৃত দেহ, আর সেই কালো রাতের বিভীষিকা। আমি এগিয়ে চললাম। এক পশলা বৃষ্টি এসে যেন সমগ্র গ্রামটাকে আর গ্রামে ঘটে চলা গতকাল রাতের ওই কালিমাকে মুছে দিতে এলো। আমি একবারও পেছন ফিরে তাকালাম না, কারণ আমি জানি এই গ্রামে আর কখনো আমি ফিরব না। এই ছিল মৃন্ময়ের গল্প। এক রাতের অভিশাপ, এক ভাইয়ের প্রতিশোধ, এক পিতা পুত্রের অনিবার্য পরিণতি। কখনো কি পরিমল সত্যি বুঝতে পেরেছিল সে ভুল করেছিল, নাকি তার মনে গভীর এক আঘাত ছিল যার ক্ষত তাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল অন্ধকারের অতল গহ্বরে? আমরা প্রায় বিশ্বাস করি প্রতিটি অপরাধের পেছনে একটা কারণ থাকে, কিন্তু যদি সেই কারণটাই ভুল হয়, যদি প্রতিশোধের আগুন নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয়? মৃন্ময় তো শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল, সত্যি কি সে মুক্তি পেল, নাকি সারা জীবন বয়ে বেড়াবে এই রাতের স্মৃতি, এই শূন্যতার বোঝা? আর আপনাদের জন্য রইল একটি প্রশ্ন, এই অভিশপ্ত রাতের জন্য আসলেই কে দায়ী? পরিমল, নাকি সেই সমাজ যে তার শৈশবের ক্ষতকে কখনো বোঝার চেষ্টা করেনি? আপনারা কি মনে করেন? আপনাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় সেটি কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মধ্যে থেকেই বাছাই করা সেরা কয়েকটি কমেন্ট আমি আগামী গল্পে পাঠ করব। অবশ্যই কমেন্টে আপনার নাম মেনশন করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডের প্রশ্নটি ছিল, নিশিমালা কোন অস্ত্রের দ্বারা নিজেকে হত্যা করেছিল? সঠিক উত্তর হচ্ছে মা কালীর হাতের খড়গ। এবং আমাদের সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছেন কাকদ্বীপ থেকে ঈশান্বিতা, নবগ্রাম গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক, বারুইপুর থেকে অয়ন, সাঁকরাইল থেকে ইমরান লস্কর, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, গুজরাট থেকে প্রবীর, চেন্নাই থেকে তন্ময় দাস। এছাড়া কমেন্ট করেছেন পূজা সামন্ত, ক্যানিংয়ের বাগমারি গ্রাম থেকে ফিরোজ মোল্লা, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, বাদখুল্লা ভাদুড়ি পূর্বপাড়া থেকে শুভঙ্কর, পশ্চিম মেদিনীপুর থেকে আরুষি, কাঁচরাপাড়া থেকে কৌশিক দাস, হাওড়া থেকে অর্ঘ্য, ব্যাঙ্গালোর থেকে মীনাক্ষী তালুকদার। এছাড়া কমেন্ট করেছেন অজয় সরকার, হাওড়ার ডোমজুর থেকে কুনাল বাগ, বারুইপুর থেকে মধুমিতা, দক্ষিণ 24 পরগনা থেকে সোমা অধিকারী, চাকদহ থেকে বৈশাখী ঘোষ, মেদিনীপুর থেকে সুতৃষ্ণা মান্না, বীরভূম থেকে রানা হাজরা, ব্যারাকপুর থেকে সুব্রত দাস, কৃষ্ণনগর থেকে রিপন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর থেকে মমতা, বারাসাত থেকে মনিকা মালাকর, সোদপুর থেকে পার্থ, পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ, জলপাইগুড়ি থেকে মিতু, হুগলি খানাকুল থেকে সঞ্জু, অম্বিকা কালনা থেকে ঋষভ, গৌরহাটি থেকে সুমন ধারা, বাঁকুড়ার সনপুরা থেকে পুতুল সিংহ, হাওড়া থেকে সাহিল, পূর্ব মেদিনীপুর নন্দকুমার থেকে তারাপদ মণ্ডল, চাপাডাঙ্গা থেকে অমর মাইতি, ঝড়খালি কাটোয়া গ্রাম থেকে শশাঙ্ক পাত্র, উত্তর 24 পরগনা থেকে সাদ্দাম বিশ্বাস, সুন্দরবন থেকে শামসুদ্দিন এবং নদিয়ার নাজিরপুর শহরের গ্রাম মোক্তারপুর থেকে অসিত বিশ্বাস। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি মন দিয়ে শোনার জন্য এবং এইভাবে আমাদের পাশে থাকার জন্য। সঙ্গে থাকুন, আশা করছি আগামীতে আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের 3টি চ্যানেল গপ্পখোর, অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরিকে সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।